স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদের সঙ্গে আছে আমি ফার্নাস জুই। শিরোনাম দেখছিলেন। শুরুতেই চট্টগ্রাম সিটি নির্বাচনের খবর। এবারে বিস্তারিত। নির্বাচন আসে, যুগ পাল্টায়, তবুও বিড়ম্বনা রয়ে যায় চট্টগ্রামের নাগরিক ভাগ্যে। এবারও নির্বাচনী মাঠে নাগরিক প্রত্যাশা, নগর পিতার প্রতিশ্রুতির কোনো কমতি নেই। জমজমাট প্রচারণা আর পাল্টাপাল্টি অভিযোগ, উত্তপ্ত পরিবেশ, আছে শঙ্কাও। মেহেদী হাসান সুমনের ছবিতে চট্টগ্রাম থেকে জানাচ্ছেন ফখরুল ইসলাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ঐতিহ্য, বন্দর আর বাণিজ্যিক হৃৎপিণ্ড বাংলাদেশের। 30 বছরের আধুনিক নগর যাত্রায় নগরপিতা বদলেছে 5 দফায়। সময়ের সাথে সে আধুনিকতার ছোঁয়া কি লেগেছে, প্রশ্নটা ছিল নগরবাসীর কাছে। এখানে আপনার সামান্য বৃষ্টিতেই পানি, হাঁটু পানি হয়ে যায়। এটা আমাদের সারা জীবনের সমস্যা। আমাদের এখানে সাফ সাফাই যদি একটু ক্লিয়ার থাকে ভালো। আমাদের এই নালা খালে অনেক জাম, পানিতে আমরা অনেক কষ্ট পাই। একের পর একে নির্বাচন হয় এবং নির্বাচিত ব্যক্তিরা নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়ে থাকেন। নগরের মালিকদের এই আক্ষেপটা কি গতানুগতিক প্রতিশ্রুতিতেই আটকে থাকবে, নাকি এবার অন্তত মিলবে ব্যতিক্রমী আশ্বাস? বসবাসযোগ্য, নান্দনিক, অত্যাধুনিক একটি পরিচ্ছন্ন বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে এই চট্টগ্রামকে গড়ে তুলতে চায়। পর্যটন সমৃদ্ধ, স্বাস্থ্যসম্মত, শিক্ষা বান্ধব, জলবদ্ধতা মুক্ত সুন্দর নগরী আমি চট্টগ্রামবাসীকে উপহার দেব। এটা আমরা কোনো মিথ্যা আশ্বাস আমাদের প্রার্থীর পক্ষ থেকে আমরা প্রদান করছি না। যদি বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, সরকার পতনের আন্দোলন এই চিটাগাঙ্গের মাটি থেকে শুরু। প্রচারণার 10ম দিনের নির্বাচনী মাঠে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘাত সংঘর্ষ না হলেও অভিযোগ ছিল পাল্টাপাল্টি। আমার গাড়ি ভাঙচুরের যে মামলা আমরা দিয়েছি সেটার সাথে সত্যতা মিলে এখনো পর্যন্ত সে আছে কিভাবে, সেটা আমাদের প্রশ্ন। অভিযোগ কি দেবে এটা রাত্রে প্রিপারেশন নিয়ে লাগে। এটা আওয়ামী লীগ করছে একটা বিভ্রান্তিমূলক খবর ছড়ানোর জন্য। 27 জানুয়ারি নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের ভোটারদের মধ্যে উৎসবের মাঝেও আছে শঙ্কা। ভোটের মাঠে সংঘাত নিয়ন্ত্রণে তৎপরতা বাড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ঐতিহ্যবাহী চট্টগ্রামের নগরপিতা নির্বাচনে নির্বাচনী প্রচারণা যখন তুঙ্গে, ঠিক তখনই প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ আর নির্বাচনী সংঘাতের ঘটনা পরিবেশকে করে তুলেছে আরও উত্তপ্ত। তবে ভোটাররা চান নগর এবং নগরবাসীর দীর্ঘদিনের সমস্যা নিরসনে মনোযোগী হবেন ভবিষ্যৎ নগরপিতা। ফখরুল ইসলাম, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রাম সিটি নির্বাচনের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, সিটি নির্বাচনকে ঘিরে সংঘাতে শঙ্কা কেমন দেখছেন, সে সাথে কেমন চলছে প্রচারণা? ধন্যবাদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা তো চলছে। বেশ কয়েকটি জায়গায় প্রচারণা বা বিদ্রোহী প্রার্থী যাই বলেন, কেন্দ্র করে সংঘাতের ঘটনা ঘটেছে, 2টি প্রাণহানির ঘটনা ঘটেছে। চট্টগ্রাম শহরের জামাল খান মোড়ে আছে আমি এই মুহূর্তে। এই সব ঘটনাকে কেন্দ্র করে এবং সামনে নির্বাচন, সেই উপলক্ষেও চট্টগ্রাম শহরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ করে এই রাতের বেলা দেখবেন যে চেকপোস্ট এরকম নগরের বিভিন্ন জায়গায়, প্রবেশমুখ সহ বিভিন্ন স্থানে কিন্তু পুলিশি চেকপোস্ট এরকম বাড়ানো হয়েছে। একই সঙ্গে সিসিটিভি ক্যামেরা বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে। যেই ক্যামেরাগুলো অচল ছিল সেগুলোকে সচল করা হয়েছে, নতুন কিছু ক্যামেরা স্থাপন করা হয়েছে। এখানে নিয়মিতই তল্লাশি করা হয়, কিন্তু আজকে আমরা তল্লাশির চিত্র একটু বেশি দেখতে পাচ্ছি। এখানে পুলিশ সদস্যদের সংখ্যাও বেড়েছে। আমরা একটু জানতে চাই এই নিরাপত্তা প্রসঙ্গে। চট্টগ্রামের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নোবেল চাকমা আমাদের সঙ্গে আছেন। আপনাদের এই কার্যক্রম সম্পর্কে একটু আমাদেরকে বলবেন। আমরা একটু বেশি উপস্থিতি আপনাদের দেখতে পাচ্ছি। ধন্যবাদ। আসলে আমাদের এই উপস্থিতি বা চেকপোস্ট হচ্ছে আসন্ন যে সিটি কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের শান্তি শৃঙ্খলা যেন অবনতি না ঘটে এবং কোনো ধরনের অবৈধ অস্ত্র এবং অবৈধ মাদক এগুলো যাতে কোনো ধরনের সয়লাভ না হয়, সেই চিন্তা ভাবনা করে আমাদের এই চেকপোস্ট। এবং নগরীর প্রায় 16টি থানায় 16টি চেকপোস্ট আমরা নিয়মিত পরিচালনা করি এবং সেই সাথে হ্যাঁ, আমরা আমাদের তৎপরতার একেবারে অনেক গুণ বৃদ্ধি করা হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম চট্টগ্রামের সিনিয়র সহকারী পুলিশ কমিশনারের সঙ্গে। তিনি যেমনটি জানাচ্ছেন, বিভিন্ন জায়গায় কিন্তু তারা নিরাপত্তা বাড়িয়েছেন। অর্থাৎ যেই আশঙ্কার কথা আপনি বলছেন, সেই আশঙ্কাকে সামনে রেখেই সব ধরনের প্রস্তুতি কিন্তু পুলিশ সহ নির্বাচন কমিশন এবং প্রার্থী যারা আছেন সবারই রয়েছে। তো এই ছিল চট্টগ্রাম থেকে, চট্টগ্রামের জামাল খান মোড় থেকে আমার কাছে সর্বশেষ জুই। জায়েদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম সিটি নির্বাচনের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী শেখ জায়েদ।
রাজনীতিবিদদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের আতাত গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জা। এজন্য প্রশাসনিক কর্মকর্তাদের বিচার হওয়া প্রয়োজন বলেও দাবি করেছেন তিনি। সোমবার ভোটারদের সঙ্গে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। প্রশাসনদের এই তেল মারা এটা বন্ধ করতে, এটারা তেল মারে আবার যায় সমালোচনা হবে, নিজের চেয়ারে বই পুলিশে বলল সমালোচনা করে, এতে এই কাম করে, এতে এই কাম করে, এতে এটা করে, এতে এটা করে। আমনে এমপি বলেছে ইয়ে পুলিশ টুলিশ গেল দাওয়া আছে, আমনে রেস্টুরেন্ট কাম করে, আপনি হিসেবে দিয়ে বলছে এগুলা বন্ধ করেন। প্রশাসনের দুর্নীতির বিচারও করতে হবে, খালি আমাদের নেতাদের বিচার হচ্ছে এটা মানুষ খুশি, প্রশাসনের বিচারও করতে হবে, করা উচিত। সিরাজগঞ্জে নির্বাচিত পৌর কাউন্সিলর তরিকুল ইসলাম হত্যাকাণ্ডের দুদিন পার হলেও মামলার প্রধান আসামি এখনও আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে। এ ঘটনায় জড়িতদের সরকার প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে ওবায়দুল কাদের বলছেন, হত্যাকারীদের রাজনৈতিক পরিচয় থাকলেও বিচারের আওতায় আনা হবে। বিস্তারিত প্রতিবেদনে। 16 জানুয়ারি দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে বেশ কয়েকটি সংঘর্ষ হলেও সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে উঠে আসে সিরাজগঞ্জে নির্বাচিত কাউন্সিলরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা। এ নিয়ে কেন্দ্রীয় রাজনীতিও কিছুটা উত্তপ্ত। সোমবার সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, হত্যাকারীদের প্রশ্রয় দেয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সিরাজগঞ্জ যখন উত্তাল, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরাসরি খুনিদের পক্ষে অবস্থান নিয়ে বলেছেন, কাউন্সিলর হত্যা একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র। অভিযোগ উড়িয়ে দিয়ে ভার্চুয়াল বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অপরাধীদের পরিচয় রাজনৈতিক হলেও ছাড় দেয়া হবে না। নির্বাচনকালীন সহিংসতা, কোনো প্রাণহানি হয়নি, অথচ নির্বাচন ও উত্তর সংঘর্ষে একজন কাউন্সিলর প্রার্থী প্রাণ হারিয়েছেন। সেজন্য আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে জানাতে চাই। রোববার রাতে সিরাজগঞ্জ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের নিহত কাউন্সিলর তরিকুল ইসলামের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বুদ্দিনকে প্রধান আসামি করে 32 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। পরে মামলার 27 নম্বর আসামি স্বপন ব্যাপারীকে আটক করে পুলিশ। তবে ধরাছোঁয়ার বাইরে প্রধান আসামি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তৃতীয় ধাপে পিরোজপুরের সড়ককাঠি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে গণসংযোগ আর প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থীরা। পৌর এলাকার প্রধান সড়ক থেকে অলিগলি, পাড়া মহল্লা এখন মিছিল আর স্লোগান মুখর। চায়ের দোকানগুলো এখন নির্বাচনী আলোচনার কেন্দ্র। সোমবার বিকেলে আওয়ামী লীগের প্রার্থী গোলাম কবির, স্বতন্ত্র প্রার্থী মাহমুদুর রহমান খান ও বিএনপির শফিকুল ইসলাম কয়েকটি ওয়ার্ডে প্রচারণা চালান। এবার করোনা ভ্যাকসিনের খবর। আগামী 25 থেকে 26 জানুয়ারির মধ্যে ভারত থেকে আসছে সেরামের ভ্যাকসিন এবং সপ্তাহখানেক পর প্রয়োগ শুরু হবে, এমন তথ্য দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক। এদিকে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, বুধবার উপহার হিসেবে প্রতিবেশী বন্ধু দেশ ভারত 20 লাখ ডোজ টিকা পাঠাবে বাংলাদেশে। সোমবার আরেক অনুষ্ঠানে তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জানান, ভ্যাকসিন নেওয়ার জন্য অনলাইনে নিবন্ধন ও যাবতীয় তথ্য সংরক্ষণের সুরক্ষা অ্যাপ 25 তারিখের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে হস্তান্তর করা হবে। হাসান পারভেজের প্রতিবেদন। সারা বিশ্বের মতো বাংলাদেশেও টিকার অপেক্ষা করছে। এই মুহূর্তে গোটা স্বাস্থ্য খাতের ব্যস্ততা টিকা ব্যবস্থাপনায়। এমন বাস্তবতায় সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের মুখোমুখি স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, সপ্তাহ খানেকের মধ্যেই দেশে আসছে ভারতের সেরাম থেকে নেয়া অক্সফোর্ডের প্রথম 15 লাখের চালান। এর আগে আসতে পারে ভারত সরকারের উপহার হিসেবে দেয়া কিছু টিকা, যদিও সেই টিকা কোন ব্র্যান্ড বা সংখ্যা কত তা নিশ্চিত করতে পারেননি তিনি। ভারত দিচ্ছে, যেটা উপহার দিচ্ছে, সেই উপহারের বিষয়টি সংখ্যাটা এখনই বলতে পারবো না, বাট একটা ভালো অঙ্ক, একটা ভালো সংখ্যায় দিচ্ছে এবং সেটা খুব অতি তাড়াতাড়ি চলে আসবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া মোকাবেলায় থাকছে বিশেষ নজরদারি। মন্ত্রী বলেন, ফাইজারের টিকা সংরক্ষণে কোল্ড চেইন সীমিত আছে। -70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টিকা রাখার উপযোগী কোল্ড চেইন আনা হচ্ছে ইউনিসেফের সহযোগিতায়। বেসরকারি পর্যায়ে ভ্যাকসিন আনার এবং দেওয়ার অনুমতি দিব। নীতিমালাও করা হয়েছে এবং নীতিমালা ফাইনাল করে দিয়ে দেওয়া হবে
এবং সেই নীতিমালা অনুযায়ী তাদের প্রাইভেট সেক্টর ভ্যাকসিন দিবে। বিকেল আরেক অনুষ্ঠানে কোভিড-19 স্বাস্থ্য বুলেটিন 2020 বইয়ের মোড়ক উন্মোচন করেন স্বাস্থ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে জুনায়েদ আহমেদ পলক বলেন, টিকা নিবন্ধনের সুরক্ষা অ্যাপের উন্নয়ন কাজ শেষ পর্যায়ে আছে। আমরা একটি সুরক্ষা.gov.bd নামে আমরা একটা ডিজিটাল রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেটি আগামী 2 দিন সফটওয়্যার টেস্টিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স ল্যাবে পরীক্ষা হবে। তারপরে আমরা আশা করছি 25 তারিখের মধ্যে আমরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের এই ডিজিটাল ভ্যাকসিন রেজিস্ট্রেশন সফটওয়্যারটা আমরা তুলে দিতে পারবো। বাংলাদেশে 15 কোটি টিকা সংরক্ষণের ব্যবস্থা আছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। দেশের করোনা পরিস্থিতি। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরো 16 জনের মৃত্যু হয়েছে এবং নতুন রোগী শনাক্ত হয়েছে 697 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা 7,922 জন এবং মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 5,28,329 জন হল। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 736 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে 4,73,173 জন। করোনা প্রতিরোধে ভারতের টিকা প্রথম দিন প্রায় 1,91,000 মানুষ গ্রহণ করলেও শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাওয়ায় দ্বিতীয় দিনের টিকা নিয়েছে খুবই অল্প সংখ্যক মানুষ। এই অবস্থার মধ্যেই প্রায় 10 মাস পর ভারতের রাজধানী দিল্লির স্কুলগুলো সোমবার থেকে আবারও খুলেছে। এদিকে বিশ্বে গত 24 ঘন্টায় 9,151 জন করোনায় মারা যাওয়ায় মোট মৃত্যু 20,42,000 ছাড়িয়েছে আর আক্রান্ত গড়িয়েছে 9,56 লাখে। জঙ্গিবাদ ও দুর্নীতি মোকাবেলায় সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি আরো বলেন, শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। সোমবার জাতীয় সংসদের চলতি বছরের প্রথম এবং শীতকালীন অধিবেশনের শুরুতে ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি আরো বলেন, করোনা মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নেয় বাংলাদেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে। দেশের অর্থনীতির চাকাও সচল আছে বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও ভাষণে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, জনগণকে দ্রুত করোনার টিকা দিতে পারবে সরকার। দুর্নীতি, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস ও উগ্রবাদ এবং সাম্প্রদায়িকতা প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স নীতি ব্যাপক সাফল্য পেয়েছে। বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে গোটা বিশ্বের ন্যায় আমাদের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, বাণিজ্য, কর্মসংস্থান, ক্ষুদ্র ও কুটির শিল্প সহ অর্থনীতির সকল সেক্টরে নেতিবাচক প্রভাব পড়ে। এই পরিস্থিতি মোকাবেলা করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 31 দফার নির্দেশনা সহ ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে নানামুখী দিক নির্দেশনা প্রদান করেছেন। রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী নিহত হয়েছেন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আকাশ ইকবাল ও স্ত্রী মায়া হাজারিকা। এই ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা গেলেও পালিয়ে গেছে বাসের চালক ও হেলপার। মৌ খন্দকারের রিপোর্ট। 4 বছরের শিশু আফরান এখনো জানেই না সড়ক দুর্ঘটনায় সে হারিয়েছে মা বাবাকে। সড়ক দুর্ঘটনায় নিহত দম্পতি আকাশ মায়ার পরিবারে চলছে শোকের মাতম। আমার ছেলে মনে করে আমার মেয়ে যে কোনো আপদ বিপদে মুখটা দিয়ে বাই করতে দেরি, শেষ মেসেজে বেড়ে দিয়েছে আমি তালিম করে দিয়ে আমার জুতা কিনে দিয়েছে। প্রতিদিনের মতো সোমবার ওই শিশু আফরানকে বাসায় রেখে মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন আকাশ ও তার স্ত্রী মায়া। সকাল 7:30টার দিকে বিমানবন্দর এলাকায় আজমেরি গ্লোরি নামের একটি বাস পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান আরোহীরা। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে মর্গে পাঠায় বিমানবন্দর থানা পুলিশ। হঠাৎ করে শুনছি আমার আকাশ ভাই মারা গেছে শুনছি, তো কোন আকাশ ভাই আমি দেখিনি। বাবা মা তো আল্লাহ নিয়ে গেছে, ওর অবস্থাটা কি হবে? ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। তবে তাদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। আমরা সংবাদকে দ্রুত ঘটনাস্থলে যে লাশ দুটো উদ্ধার করি আর তাদের ধরার জন্য চেষ্টা অব্যাহত আছে। পাশাপাশি ঘটনাটি মামলা করার জন্য প্রক্রিয়া দিয়ে আছে। নিহত আকাশ ও মায়া রাজধানীর 2টি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তাদের বাড়ি দক্ষিণখানের মোল্লারটেক এলাকায়।
মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। এদিকে উদ্বোধনের 1 বছর যেতে না যেতে নষ্ট হয়ে গেছে কুড়িল ফ্লাইওভারের বাতিগুলো। ফলে ফ্লাইওভার দিয়ে রাতে যানবাহন চলাচলে গাড়ির হেডলাইটের আলোই একমাত্র ভরসা। ভুক্তভোগীদের অভিযোগ, ফ্লাইওভারে সন্ধ্যার পর নেমে আসা ভুতুড়ে পরিবেশে প্রতিদিন ঘটছে নানা দুর্ঘটনা। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। কুড়িল উড়াল সেতু, যা কুড়িল ফ্লাইওভার নামে সুপরিচিত, রাজধানীর কুড়িল মোড়ে এয়ারপোর্ট সড়ক ও প্রগতি সরণির সংযোগস্থলে নির্মিত হয় বাংলাদেশের তৃতীয় এই ফ্লাইওভারটি, যা 2013 সালে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু উদ্বোধনের কয়েক বছর যেতে না যেতে নষ্ট হতে শুরু করে ফ্লাইওভারের বাতিগুলো। রাতে নিকুঞ্জ কুড়িল লুপ দিয়ে ফ্লাইওভারটিতে উঠতে দেখা যায় বাতি নেই এমন সারি সারি অকেজো ল্যাম্পপোস্ট। 20 টাকাতে ব্রিজ হয়েছে, লাইট লাগাই দিলে সুন্দর হবে, আলো বাড়বো, সুন্দর দেখা যায়। এই যে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, কিছু না, আমাদের যাতায়াত করতে অসুবিধা হয়, জনগণের চলাফেরার সমস্যা হয়, যে দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর সড়ক থেকে ফ্লাইওভারটির একই অবস্থা, এমনকি 300 ফিট সড়ক দিয়ে MS লুপ, নিকুঞ্জ কুড়িল লুপ কিংবা খিলক্ষেত কুড়িল লুপেরও একই অবস্থা দেখা যায়। সাইডের লাইটে যে লাইট দেখতেছেন, এইগুলা লাইন দেয় নেই, লাইট নাই, লাইটের কারণে ছিনতাইকারী খুব বেশি বাড়ছে, যে কোনো রিক্সা গেলেও টান্দি নেগা। ফ্লাইওভারের নিচের অবস্থা আরও ভয়াবহ, অন্ধকারে এখানে চলছে অপরাধীদের অবাধ বিচরণ। একটা বেহাল অবস্থা, এখানে রাত্রে ছিনতাই হয়। ফ্লাইওভারের উপরে বাতিগুলা যাতে তাড়াতাড়ি করে লাগানো হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব এই পরিবহনের যে এখানে একটা অব্যবস্থাপনা, মানুষ চলাচল করতে পারে না, গাড়ি দিয়ে পূর্বাচলে যেতে পারে না। এদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক বলছে, ফ্লাইওভারটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব সড়ক ও জনপথ অধিদপ্তরকে দেয়া হচ্ছে। এটা আমরা ওই যে রোডস এন্ড হাইওয়েকে হ্যান্ডওভার করে দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে, রোডস এন্ড হাইওয়ে এটা করবে। রাজুক 306 কোটি টাকা ব্যয়ে 3.1 কিলোমিটার দৈর্ঘ্যের এই ফ্লাইওভারটি নির্মাণ করে। তবে তারপর এই অবকাঠামোর দিকে নজর নেই কারো। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। সাংবাদিক হুমায়ুন কবির বালু হত্যার বিস্ফোরক মামলায় 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ মোহাম্মদ সাইফুজ্জামান হিরো এ রায় দেন। রায়ে প্রত্যেক আসামিকে 10,000 টাকা করে অর্থদণ্ড করা হয়। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির ML জনযুদ্ধের শীর্ষ নেতা সৈয়দ ইকবাল হোসেন স্বাধীন, নজরুল ওরফে রিপন ওরফে নজরুল ইসলাম ওরফে খোড়া নজরুল, মাসুম ওরফে জাহাঙ্গীর, রিমন ওরফে আসাদুজ্জামান ও জাহিদ হোসেন ওরফে সবুজ ওরফে জাহিদুর রহমান। 2004 সালের 27 জুন খুলনা প্রেস ক্লাবের তৎকালীন সভাপতি ও স্থানীয় দৈনিক জন্মভূমির সম্পাদক হুমায়ুন কবির বালু নিজ অফিসের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিতে রেকর্ড গড়েছেন উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান। এরই মধ্যে তদন্তে তার দুর্নীতির প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এরপর উপাচার্যের পদে থাকায় তাকে অপসারণের 7 দিনের আলটিমেটাম দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। দুর্নীতি বিরোধী শিক্ষকরাও বলছেন, বিষয়টি দ্রুত সুরাহা না হলে নতুন করে সংকট তৈরি হতে পারে। রাজশাহী থেকে কাজী শাহিদের প্রতিবেদন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2017 সালে দ্বিতীয় দফায় উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক আব্দুস সোবহান। তার এই মেয়াদকালে 25টি অভিযোগের সত্যতা পেয়েছে ইউজিসির তদন্ত প্রতিবেদনের পরই গত 10 ডিসেম্বর এসব বিষয়ে 11টি চিঠি দিয়ে উপাচার্যের কাছে কৈফিয়ত তলব করে শিক্ষা মন্ত্রণালয়। এর 1 মাস পার হলেও এখনো উপাচার্যের বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। এমন পরিস্থিতিতে উপাচার্যকে অপসারণে সময় বেঁধে দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। 7 দিনের মধ্যে অপসারণ করতে হবে, নইলে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় বাঁচাও আন্দোলনে ধারাবাহিক কর্মসূচিতে যেতে বাধ্য হব। উপাচার্যের দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করে আসছেন প্রগতিশীল শিক্ষক সমাজের একাংশ। এই ধরনের দুর্নীতিবাজ প্রশাসনকে অতি দ্রুত সময়ের ভিতরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অপসারণ করা হোক। উপ-উপাচার্য জানিয়েছেন, ইউজিসির তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় অভিযোগগুলো সম্পর্কে জানতে চেয়েছে। উপাচার্যের জবাব দেয়া হয়েছে, আর উপাচার্যের দাবি অভিযোগগুলোর বিচার বিভাগীয় তদন্ত। তারা আমাদের কিছু অনিয়মের কথা
বলেছেন যে প্রশাসনের পক্ষ থেকে এটা হয়েছে এবং আমাদের কাছে জবাব চেয়েছেন, আমরা ইতিমধ্যে সেই জবাবটা দিয়েছি। আমি আমার বিরুদ্ধে এই অভিযোগগুলো যদি কগনিজেবল হয়, অর্থাৎ আমলে নেওয়ার মতো হয়, বিচার বিভাগীয় তদন্ত হোক। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এম এ বারী পদত্যাগ করেছেন। উপাচার্যের অপসারণ দাবিতে মাঠে নামতে যাচ্ছেন শিক্ষার্থীরা। কাজী সাহেব, নিউজ 24, রাজশাহী। সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনের খালাসের বিরুদ্ধে দুদকের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি মোহাম্মদ সেলিমের একক বেঞ্চ সোমবার এ আদেশ দেন। দুদকের আইনজীবী খুরশিদ আলম জানান, ইশরাক হোসেনকে যে আদালত খালাস দিয়েছেন সে আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন। আত্মসমর্পণের পর ইশরাককে জামিন দিতে সংশ্লিষ্ট আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ব্রেস্ট কেয়ার ইউনিটের উদ্বোধন করল আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল। সোমবার রাজধানীর সংশ্লিষ্ট হাসপাতালে নতুন এই ইউনিটের উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান ডক্টর আনোয়ার হোসেন খান এমপি। এখন থেকে ব্রেস্ট কেয়ার ইউনিটে ব্রেস্ট স্ক্রিনিং, আল্ট্রাসাউন্ড ও ম্যামোগ্রাম, কোর বায়োপসি, ব্রেস্ট স্ক্রিনিং প্যাকেজ, ইন্টারভেনশনাল আল্ট্রাসাউন্ড, ব্রেস্ট অপারেশন, ব্রেস্ট ক্যান্সারে কেমোথেরাপি, রেডিওথেরাপি সহ বিভিন্ন সেবা দেওয়া হবে। দেশের সেরা বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে সেবা দেবেন। আগামী 15 দিনের মধ্যে পিপলস লিজিং এর ব্যক্তি ও ক্ষুদ্র গ্রাহকের টাকা ফেরত দিতে আলটিমেটাম দিয়েছেন আমানতকারীরা। টাকা ফেরত না দিলে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা। সোমবার দুপুরে মতিঝিলের পিপলস লিজিং কার্যালয়ের সামনে মানববন্ধন সমাবেশে এ দাবি তুলে ধরেন তারা। মানববন্ধনে ক্ষোভ আকুতি জানিয়ে পিপলস লিজিং এর আমানতকারীর জমানো টাকা ফেরত দাবি করেন। জমানো টাকা ফেরত না পেয়ে খারাপ অবস্থায় প্রতিষ্ঠানে টাকা রাখা 6000-এর মতো ব্যক্তি ও ক্ষুদ্র আমানতকারীর। কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে অবসায়ন হওয়ার প্রায় 2 বছর হলেও এখনো টাকা না পেয়ে তারা অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান। এবার এফার্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার পুঁজিবাজারে সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসসি ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায় সোমবার ডিএসসির প্রধান মূল্য সূচক ডিএসসি এক্স 48 পয়েন্ট কমে 5801 পয়েন্ট অবস্থান করে। ডিএসসিতে এদিন 1519 কোটি টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে 865 কোটি টাকা কম। ডিএসসিতে লেনদেন হওয়া 356টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দাম বেড়েছে 62টির, কমেছে 222টির এবং অপরিবর্তিত ছিল 72টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বুধবার শপথ গ্রহণের ঘণ্টার মধ্যেই অভিবাসন নীতিসহ বেশ কটি ইস্যুতে নির্বাহী আদেশ দিতে যাচ্ছেন জো বাইডেন। আর ক্ষমতা ছাড়ার আগে শতাধিক সাধারণ ক্ষমার আদেশে সই করার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। অন্যদিকে বাইডেনের অভিষেক অনুষ্ঠানকে ঘিরে ওয়াশিংটন সহ বেশ কটি শহরে শুরু হয়েছে সশস্ত্র বিক্ষোভ। তবে কড়া নিরাপত্তার কাঁটাতারের বেড়ায় মুড়িয়ে ফেলা হয়েছে ক্যাপিটল ভবন। জানাবো খেলার সংবাদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরিবর্তন আসছে দলের ব্যাটিং অর্ডারে। ওয়ান ডাউনে সাকিবের জায়গায় সুযোগ পাচ্ছেন নাজমুল হোসেন শান্ত, আর সাকিব খেলবেন 4 নম্বরে। অন্যদিকে ওপেনিংয়ে তামিম লিটনে নিজের আস্থা ব্যক্ত করেছেন টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। মিরপুরে আজ টাইগারদের প্রস্তুতির বিস্তারিত জানাচ্ছেন পার্থ মল্লিক। ওয়েস্ট ইন্ডিজকে পরাস্ত করার রণকৌশল কি হতে পারে? অনেকটাই অচেনা প্রতিপক্ষের দুর্বলতাই বা কোথায়? মিরপুরে অনুশীলনের ফাঁকে হয়তো এগুলো নিয়েই সাকিব তামিমের সাথে কথা বলছিলেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। 2 প্রস্তুতি ম্যাচের পর নির্ধারিত হয়েছে ওয়ানডে স্কোয়াড। প্রথম ম্যাচের আগে শেষ 2 দিনের প্রস্তুতিতে যেমন সিরিয়াস গোটা দল, তেমনি মানসিকভাবেও চাঙা। একদিকে মুশফিক শান্ত ঝালিয়ে নিচ্ছেন নিজেদের ব্যাটিং, অন্যদিকে রুবেল তাসকিন তুলছেন গতির ঝড়। কাছ থেকেই তা খুঁটিয়ে দেখছিলেন ব্যাটিং কোচ জন লুইস আর বোলিং কোচ ওটিস গিবসন। ভার্চুয়াল সভায় আজ হেড কোচ ডোমিঙ্গো জানালেন নতুন খবর।
3-এ নয়, ব্যাটিংয়ে সাকিবকে দেখা যেতে পারে 4 নম্বরে। সাকিব অনেকদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছে। 4 নম্বরে ব্যাট করলে ও চিন্তা করার সময় পাবে। আমরা জানি ও বিশ্বমানের খেলোয়াড়, ব্যাটিং অর্ডারেও নিশ্চিত কিছু নয়। বিশ্বকাপের এখনো অনেকটা সময় বাকি। এদিকে সাকিবের জায়গায় 3-এ ব্যাট করবেন নাজমুল হোসেন শান্ত। ভবিষ্যৎ বিবেচনায় এখানেও এক্সপেরিমেন্ট চালানোর আভাস দিলেন কোচ। শান্ত দারুণ একজন তরুণ খেলোয়াড়। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সে ভালো খেলেছে। ভবিষ্যতের জন্য আমরা কিছু তরুণ খেলোয়াড় গড়ে তুলতে চাই, আর উপমহাদেশে 3 নম্বরেই সবচেয়ে ভালোভাবে খেলোয়াড় গড়ে তোলা যায়। ম্যাচের 2 দিন আগে কোচ এক অর্থে খোলাসাই করেছেন দলের লাইন আপ, যেখানে ওপেনিংয়ে তামিম লিটন আর মিডল অর্ডারে মুশফিক রিয়াদেই তার আস্থা। পার্থ বণিক, নিউজ 24। পেশাদার লীগ ফুটবলে দুর্দান্ত শুরু করলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে 2-1 ব্যবধানে জয় পেয়েছে শফিকুল ইসলাম মানিকের দল। জয়ে খুশি শেখ জামাল কোচ, তবে দলের পারফরমেন্সে হতাশ চট্টগ্রাম আবাহনী কোচ মারুফুল হক। পেশাদার ফুটবল লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ ফুটবল দল। ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়। কিংস শিবিরে মতিন ইব্রাহিমদের পাশাপাশি রবিনিও রাউল বেসেরাও রয়েছেন দারুণ ছন্দে, ফুরফুরে মেজাজে। এদিকে প্রতিপক্ষ কঠিন হলেও মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দেবে নিকোলাস ভেট্রোভিচের শিষ্যরা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার।